হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্টের পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদ এফসির এগেনস্টে, আর এই ম্যাচ নিয়েই আলোচনা করব। মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে, এই ম্যাচে কতগুলো পরিবর্তন হতে চলেছে, মোহনবাগানে কিন্তু বেশ কিছু প্লেয়ারই পরিবর্তন হচ্ছে। তো সমস্ত কিছু ডিটেলসে জানাবো। পাশাপাশি হাবাসের সাথে ঝামেলাতেই দল ছাড়তে চলেছে এবার হুগো বুমোস। জাস্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি রয়েছে, তার পরিবর্তে কিন্তু দারুণ এক বিদেশিকে নিচ্ছে। এছাড়াও প্রবীর দাস, তিনি সুযোগ না পেয়ে এবার দল ছাড়তে পারে কেরালা ব্লাস্টার্স এফসি। তো সব কিছু নিয়ে আলোচনা করব, খুবই ইন্টারেস্টিং কিছু আপডেট রয়েছে, তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল জানিয়ে দিই এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস হায়দ্রাবাদ এফসি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 10ই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যে 7:30 থেকে বিবেকানন্দ যৌভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। তো মোহনবাগান আবারও একটি হোম ম্যাচ খেলতে চলেছে, আর হায়দ্রাবাদ এফসিকে গত ম্যাচে কিন্তু তাদের ঘরের মাঠে গিয়ে 2-0 গোলে পরাস্ত করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। আর সেই ম্যাচে মোহনবাগানের হয়ে গোল করেছিল ব্রেন্ডন হ্যামিল এবং আশিস রায়। আর এই ম্যাচে কিন্তু মোহনবাগানে একাধিক প্লেয়ার রয়েছে যাদের মধ্যে কিন্তু গোল স্কোরিং অ্যাবিলিটি রয়েছে। তো ব্রেন্ডন হ্যামিল, আশিস রায় নয়, এই ম্যাচে কে গোল করে সেটার দিকেই আমাদের নজর থাকবে। আর যদি দুটো টিমের লিগ টেবিল অবস্থায় নিয়ে কথা বলা যায়, মোহনবাগান সুপার জায়ান্ট 11 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 5 নম্বর পজিশনে রয়েছে। হায়দ্রাবাদ এফসি 12 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে কিন্তু 12 নম্বর পজিশনে রয়েছে। আর যদি দুটো টিমকে নিয়ে আলোচনা করা যায়, ফার্স্ট অফ অল আমরা কথা বলে নিই একটু হায়দ্রাবাদ এফসি টিমটাকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসি মরসুমের শুরুতেই তারা দলকে ভালো রকমভাবে গোছালেও আইএসএল এর মাঝপথেই কিন্তু হায়দ্রাবাদ এফসি টিমটা ছন্নছাড়া হয়ে যায়, যেখানে স্যালারির প্রবলেমের কারণে একাধিক বিদেশি দল ছাড়তে থাকে। আর ট্রান্সফার উইন্ডো খোলার পরে তো একাধিক ভারতীয় প্লেয়ার যারা ফার্স্ট 11-এ খেলতো তারাও কিন্তু দল ছেড়ে দিয়ে অন্য দলে সই করেছে। কিছু প্লেয়ার লোনে সই করেছে অন্য দলে। অ্যাটলিস্ট হায়দ্রাবাদ এফসি দল কিন্তু ছেড়েছে একাধিক প্লেয়ার। বর্তমান সময়ে হায়দ্রাবাদ এফসি টিমে কিন্তু সিনিয়র প্লেয়ার নেই বললেই চলে। একমাত্র বিদেশি হিসাবে রয়েছে জোয়াও ভিক্টর, আর একাধিক জুনিয়র প্লেয়ার কিন্তু রয়েছে। আর এই মরশুমটা যে হায়দ্রাবাদ এফসির জন্য ভালো যাচ্ছে না সেটা সবাই জানে। খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না, তারপরেও কিন্তু তারা লড়ে যাচ্ছে। তো এই হায়দ্রাবাদ এফসি টিমকে নিয়ে বলার মতো কিছুই নেই। তোমরা দেখতে পাচ্ছ বর্তমান সময়ে হায়দ্রাবাদ এফসি টিমটার পরিস্থিতি কি, তো সেটা নিয়ে বলার মতো কিছু নেই। আর যদি মোহনবাগান দলকে নিয়ে কথা বলা যায়, মোহনবাগান কিন্তু আইএসএল এর ফার্স্ট লেগে লাস্ট 3টে ম্যাচ হেরেছিল। প্রথম 6টা ম্যাচে কিন্তু দুর্দান্তভাবে জিতেছিল, একটা আনবিটেন রান তাদের চলছিল, এবং পরপর 3 ম্যাচ হারার পরে কিন্তু মোহনবাগান কোথাও একটু স্তব্ধ হয়ে যায়। ট্রান্সফার উইন্ডো খুলে যাওয়ার পরেই তারা ছেড়ে দেয় তাদের হেড কোচ জুয়ান ফেরান্দোকে, তার পরিবর্তে জায়গা দেয় টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্টোনিও লোপেজ হাবাসকে। আর সেকেন্ড লিগ শুরু হওয়াতেই প্রথম ম্যাচ ছিল মোহনবাগানের ডার্বি ম্যাচ, আর সেই ডার্বি ম্যাচে টান উত্তেজনায় মোহনবাগান কিন্তু পিছিয়ে পড়েও কামব্যাক করেছেন। তো 2-2 গোলে ম্যাচটা ড্র করে। আর হাবাস কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিল, তিনি কিন্তু কখনোই ডার্বি হারেনি ইস্ট বেঙ্গলের এগেনস্টে। তো এবারে কিন্তু একটু আলাদা রেজাল্ট হলো, না জিতলো না হারলো, ম্যাচটা কিন্তু ড্র হলো। সব মিলিয়ে মোহনবাগান কিন্তু আইএসএল সেকেন্ড লেগের শুরুতেই দারুণ পারফরমেন্স করেছে। টিমের মধ্যে একটা বোঝাপড়া রয়েছে, খুবই ভালো পারফরমেন্স করেছে। সমস্ত প্লেয়ারদের মধ্যে একটা ভালো বন্ডিং দেখা গেল। বিশেষ করে আরমান্দো সাদিকু, ব্রেন্ডন হ্যামিলের মতো প্লেয়ারদেরকে কিন্তু খেলায় ফিরতে দেখা গেল। আরমান্দো সাদিকু দারুণ ওয়ার্কলোড নিয়ে খেলছিল, ব্রেন্ডন হ্যামিল তিনিও কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স করছিল। সব মিলিয়ে মোহনবাগান টিমের মধ্যে একটা দারুণ বন্ডিং সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু এতদিন জুয়ান ফের্নান্ডোর আন্ডারে আমরা দেখতে পাইনি। তো মোহনবাগান কিন্তু ধীরে ধীরে কম্বিনেশন আরও বাড়াবে এবং ভালো পারফরমেন্স করবে পরবর্তী ম্যাচগুলোতেও। তো দেখা যাক এই হায়দ্রাবাদ এফসি ম্যাচে মোহনবাগান কি করে। আর যদি এই দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলা যায়, লাস্ট 5 ম্যাচের রেকর্ড অনুযায়ী মোহনবাগান একটু এগিয়ে রয়েছে। মোহনবাগান জিতেছে 3 বার, হায়দ্রাবাদ এফসি জিতেছে 1 বার, আর 1 বার কিন্তু ড্র হয়েছে। তো মোহনবাগান অবশ্যই এগিয়ে থাকবে। আর জুনিয়র টিমের এগেনস্টে মোহনবাগান এখন কেমন পারফরমেন্স করে সেটাই এখন দেখার বিষয় থাকবে। তবে সুপার কাপে কিন্তু এই জুনিয়র টিমের এগেনস্টেই মোহনবাগান কোনো রকমে জয় পেয়েছিল। তবে ভুলে গেলে চলবে না, সেখানে কিন্তু ছিল না একাধিক ভারতীয় সিনিয়র প্লেয়ার যারা কিন্তু ন্যাশনাল ক্যাম্পে যোগ দিয়েছিল। তো দেখা যাক এই আইএসএল এর ম্যাচে কি করে মোহনবাগান সুপার জায়ান্ট। আর যদি এই ম্যাচে মোহনবাগানের ফরমেশন ও লাইন আপ নিয়ে কথা বলা যায়, তো মেবি এই ম্যাচেও কোনো ফরমেশনের পরিবর্তন হবে না, যেটা আমরা ডার্বি ম্যাচে দেখেছিলাম 4-4-1-1। এই ফরমেশনে যেতে পারে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। আর 4-4-1-1 ফরমেশনে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এইরকম।
গোলকিপারে বিশাল কাইত, 4 জন ডিফেন্সে লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে ব্রেন্ডন হ্যামিল, আশিস রায় ও আনোয়ার আলী তাদেরকে নিয়ে একটু সংশয় থাকছে। তবে আশিস রায় যদিও ফিরতে পারে, আনোয়ার আলীকে নিয়ে কিন্তু ঘোর জল্পনা রয়েছে তিনি পরের ম্যাচ খেলতে পারবেন কিনা। তো আমি এখানে ব্রেন্ডন হ্যামিলকে রাখলাম। আর দুজন সেন্টার ব্যাকে অবশ্যই একজন হেক্টর ওয়েস্টে, সঙ্গে ডার্বি ম্যাচে প্রথম অভিষেক ঘটে আমানদীপ সিং, দুর্দান্ত খেলেছেন তিনি যতক্ষণ মাঠে ছিলেন। তো অবশ্যই তাকে আমরা স্টার্ট করতে দেখতে পারি পরের ম্যাচে। তো অ্যান্টোনিও লোপেজ হাবাস আসার পরেই কিন্তু জুনিয়র টিম থেকে একটা প্লেয়ার তিনি তৈরি করে নেন এবং সিনিয়র টিমে প্রথম একাদশে জায়গাও করে নিতে পারে, এমনভাবে তাকে তৈরি করে। এর আগে আমরা দেখেছিলাম 2019-20 মরশুমে সুমিত রাঠিকে খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তো এই আমানদীপ সিং এর উপরে কিন্তু কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস ভরসা করছে, তার কারণেই কিন্তু আনোয়ার আলীর মতো প্লেয়ারের পরিবর্তে এই আমানদীপ সিংকে আমরা ডার্বি ম্যাচে খেলতে দেখতে পাই। আর সত্যি বলতে খুবই ভালো পারফরমেন্স করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। আর এরপরে আমরা কথা বলে নেব 4 জন মিডফিল্ডারকে নিয়ে। তো বাঁ দিক থেকে অবশ্যই কিয়ান নাসিরি স্টার্ট করবে, ডান দিক থেকে মনবীর সিং, দুজন সেন্ট্রাল মিডফিল্ডে অবশ্যই অনিরুদ্ধ থাপা, সঙ্গে সাহাল আব্দুল সামাদ। আর দীপক তাংরি তার 4টে ইয়েলো কার্ড হয়ে গিয়েছে, তাকে কিন্তু পরের ম্যাচে সাসপেন্ড থাকতে হবে। তবে গ্ল্যান মার্টিনসও রয়েছে, তবে আমার মতে কিন্তু সবচেয়ে বেস্ট অপশন হতে পারে অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদ। তোমাদের মতে কারা বেস্ট অপশন হতে পারে এই পজিশনে অবশ্যই কমেন্টে জানিও। আর একজন অ্যাটাকিং মিডফিল্ডার অথবা নাম্বার 10 পজিশনে দিমিত্রি পেত্রাতস, আর আপফ্রন্টে স্ট্রাইকারে জেসন কামিংস। যেহেতু আরমান্দো সাদিকু 4টে ইয়েলো কার্ডের কারণে এই ম্যাচে খেলতে পারবে না, তাকেও কিন্তু সাসপেন্ড থাকতে হবে দীপক তাংরির মতোই। তো জেসন কামিংসকে আমরা প্রথম থেকে স্টার্ট করতে দেখতে পারি। তো এই লাইন আপ নিয়ে কিন্তু হায়দ্রাবাদ এফসির এগেনস্টে মোহনবাগান খেলতে নামবে। তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি এই লাইন আপ নিয়ে পরের ম্যাচে জয় পেতে পারে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো লাইন আপে যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই। গোলকিপারে বিশাল কাইত, 4 জন ডিফেন্সে সুভাশিস বোস, আমানদীপ সিং, হেক্টর ওয়েস্টে ব্রেন্ডন হ্যামিল, 4 জন মিডফিল্ডারে কিয়ান নাসিরি, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, সঙ্গে মনবীর সিং। আর একজন অ্যাটাকিং মিডফিল্ডারে অথবা নাম্বার 10 পজিশনে দিমিত্রি পেত্রাতস, আর আপফ্রন্টে স্ট্রাইকারে জেসন কামিংস। তো এই লাইন আপ নিয়ে কিন্তু পরের ম্যাচে মানে হায়দ্রাবাদ এফসির এগেনস্টে মোহনবাগান খেলতে নামবে। আর এরপরে আমরা কথা বলে নেব হুগো বুমোসকে নিয়ে। তো হুগো বুমোসকে নিয়ে কিন্তু জল্পনা ঘোরাফেরা করছে, তিনি নাকি দল ছাড়তে চলেছে। তার একরকম মোহনবাগান দল থেকে বিদায় কনফার্ম হয়ে গিয়েছে, জাস্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা বাকি রয়েছে। তবে বেশ কিছু সোর্স থেকেই জানানো হচ্ছে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস হুগো বুমোসকে কিন্তু সুপার কাপের ডার্বি ম্যাচের পর প্রশ্ন করা হয়েছিল সৌভিক চক্রবর্তী, তিনি যে পারফরমেন্স করেছিল হুগো বুমোসকে পুরো আটকে রেখেছিল। তার মতো একজন প্লেয়ারের কাছে হুগো বুমোস কেন এত বন্দী ছিল? হুগো বুমোস একটু উত্তেজিত হয়ে যায়, আর তোমরা জানো হুগো বুমোস একটু অল্পতেই রেগে যায়, তার কারণে তার সঙ্গে একটা মনোমালিন্য হয়। তো হয়তো এই ঝামেলার কারণেই হুগো বুমোস এবং অ্যান্টোনিও লোপেজ হাবাসের মধ্যে একটা ঝামেলা দেখা গিয়েছে। আর হুগো বুমোসের সাথে অ্যান্টোনিও লোপেজ হাবাসের অলরেডি একটা ঝামেলা ছিল তোমরা জানো। আর হুগো বুমোস হয়তো কোচের অবাধ্য হচ্ছে, যার কারণে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস হুগো বুমোসকে তিনি দলে রাখছেন না, সম্ভবত তাকে ছাড়তে পারেন। আর তার পাশাপাশি কিন্তু একটা বড়সড় রিউমারও ঘোরাফেরা করছে, হুগো বুমোসের পরিবর্তে খেলোয়াড় হিসেবে জনি কাউকোকে রেজিস্টার করাতে পারে। তবে এই মুহূর্তে আরও একজন বিদেশির নাম শোনা যাচ্ছে, যার নাম বারিস আটিক, তুর্কির একজন ইয়ংস্টার মিডফিল্ডার। আর এই বারিস আটিককে নিয়ে যদি কথা বলা যায়, তিনি একজন 29 বছর বয়সী তুর্কির লেফট উইঙ্গারের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 8 কোটি টাকা। বর্তমানে তিনি জার্মানির একটি ক্লাবে খেলছেন, সেখানে 19টা ম্যাচে 2টো গোল 8টা অ্যাসিস্ট তিনি করেছেন। তবে তিনি গোল করার থেকে গোল করাতে বেশি ভালোবাসেন, যার কারণে তার অ্যাসিস্ট সংখ্যাটাও বেশি। তো শোনা যাচ্ছে এই বারিস আটিককে মোহনবাগান দলে নিতে চলেছে, তার সঙ্গে নাকি কথাবার্তা শুরু করে দিয়েছে। তো এটা নিয়ে কিন্তু একটা বড়সড় জল্পনা থাকছে, আদেও এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগান কথাবার্তা চালাচ্ছে কিনা ঠিক নেই। তবে যদি এই প্লেয়ারটিকে নিয়ে আসে, সবচেয়ে বড় ভুল করবে মোহনবাগান ম্যানেজমেন্ট। অলরেডি মোহনবাগান জেসন কামিংসকে এনে কিন্তু খুবই পস্তাচ্ছে। আবারও যদি খুব বড়সড় পরিমাণ অর্থ খরচ করে এই প্লেয়ারকে নিয়ে আসে, আর তিনিও যদি জেসন কামিংসের মতো ফ্লপ হয়, সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টকে কিন্তু আবারও একটা ভুলের খেসারত দিতে হবে। তো আশা করবো এত নামি দামি বিদেশি না এনে জনি কাউকোকে যদি রেজিস্টার করাই, তাহলে কিন্তু বেটার হতে পারে। আর শোনা যাচ্ছে জনি কাউকো এই মুহূর্তে কিন্তু ফিট রয়েছে, তবে পুরোপুরি ম্যাচ ফিট রয়েছে কিনা এই বিষয়ে কিন্তু একটু সংশয় রয়েছে। তো যদি কোনো বিদেশিকে মোহনবাগান দলে নিতেই হয়, সেক্ষেত্রে আমরা চাইবো অবশ্যই জনি কাউকোকে রেজিস্টার করানো হোক। তো তোমাদের কি মতামত, নতুন কোনো বিদেশি নিয়ে আসা হোক নাকি জনি কাউকোকে রেজিস্টার করানো হলে ভালো হবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর এর পাশাপাশি আরও একটি আপডেট তোমাদেরকে জানিয়ে দিই, তবে এটা আপডেট বলবো না। তো প্রবীর দাস তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিতে এই মরশুমে সই করেছিলেন, খুব একটা গেম টাইম পাচ্ছে না।
মোহনবাগান ছাড়ার পরে বেঙ্গালুরু এফসিতে তিনি সই করেছিলেন, সেখানে যদিও একটু গেম টাইম পেয়েছিল, এই মরশুমে কেরালা ব্লাস্টার্স এফসিতে গিয়ে তিনি খুব একটা গেম টাইম পাচ্ছে না। তো সম্ভবত কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে পারে প্রবীর দাস গেম টাইমের অভাবে, আর যদি সেভাবে গেম টাইম নাই পাই তাহলে সেই ক্লাবে থেকেই বা কী করবে। তো প্রবীর দাস কিন্তু পরের মরশুমে অন্য কোনো দলে যেতে পারে, আর যদি অ্যান্টোনিও লোপেজ হাবাস মোহনবাগান দলে অ্যাজ এ কোচ হিসাবে থাকে তাহলে কিন্তু আমরা প্রবীর দাসকে আরও একবার মোহনবাগান দলে দেখতে পারি। তো দেখা যাক প্রবীর দাস পরের মরশুমে কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়ে কিনা, আর যদি ছাড়ে তাহলে কোন দলে যায় সেটাই এখন দেখার বিষয় হবে। তো এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত আপডেট বেরিয়ে এসেছিল তোমাদেরকে জানিয়ে দিলাম। মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদ এফসির ম্যাচ রিভিউ লাইন আপ তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।